সময়টা ছিল ৮০-র দশক, যখন গ্রামে সন্ধ্যা মানেই ছিল অন্ধকারের আধিপত্য। না সরকারি পোস্টের আলো, না মোবাইলের রিলসের শব্দ। মানুষজনের একে অপরের সাথে গল্প করা, আড্ডা দেওয়া ছিল একমাত্র মনোরঞ্জন। কুপি আর কেরোসিনের আলোয় আলোকিত ছিল রাতগুলো। আকাশে লাল সূর্য ডুবছে। সেই সময় বিকেল আর সন্ধ্যার সন্ধিক্ষণে এক পরিবার এসে উঠল গ্রামের প্রান্তের এক বন্ধ বাড়িতে। বহু বছর কেউ থাকেনি সেখানে। মা, এই জায়গাটা তো নিঝুম কেন? এই চুপ কর তো। নতুন জায়গা, প্রথমে এরকম মনে হয়, তারপর দেখবি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। থাকতে থাকতে একদিন দেখবি এই জায়গাটাই কিরকম আপন হয়ে গেছে। আর তাছাড়া তোর বাবা তো এই বাড়িটাই ঠিক করেছেন। দেখো, বাড়ি পুরনো মানেই খারাপ না, তাছাড়া ভাড়াটাও অনেক কম, আর স্কুলটাও কাছে। আমাদের জন্য এটা একদম ঠিকঠাক। আমি জানি গো, জানি, আমাকে ওসব বলতে হবে না। তবে ঝুমার হয়তো একটু ভয় লাগতে পারে এত বড় বাড়িতে। আসেন বাবুরা, আসেন। আমার নাম শশী। আমাকে মালিক পাঠিয়েছেন আপনাকে এই চাবিটা দিয়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, মালিক আমাকে বলে দিয়েছিলেন শশী পিসি বলে একজন আছে, ওনার সাথেই যোগাযোগ করে নিতে। যাই হোক, আপনার সাথে দেখা হয়ে গেল। তা বাড়িটা এরকমভাবে কতদিন বন্ধ ছিল? নমস্কার। আপনারা বুঝি এ বাড়িতে নতুন থাকতে এলেন? হ্যাঁ, বাড়িটা আমার স্কুলের কাছাকাছি, তাই ভাড়া নিয়ে নিলাম। আসলে আমি আপনাদের গ্রামীণ স্কুলের নতুন শিক্ষক আর কি। তবে আপনাকে তো ঠিক আমার নাম গদাধর চাটুর্যে। আমার বাড়ি ওই কিছুটা দূরে। এ গ্রামে যে কালী মন্দির আছে না, আমি সেখানে নিত্য পূজারি। মা, উনি কি আমাদের সাথে থাকবেন? কেন দিদি ভাই? এই বুড়ো দাদু যদি তোমার সাথে থাকে তাহলে তোমার অসুবিধা হবে? না না, আমার খুব মজা হবে, আমি তোর সাথে খেলবো। আসলে বাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে তো, তাই একটা কিন্তু কিন্তু লাগছে। তা পুরনো বটে। বাড়িটা অনেক বছর বন্ধ ছিল, তাই রাতে যদি কিছু শব্দ শুনতে পান, ভয় পাবেন না যেন। আসলে অনেক কালের বাড়ি তো, পুরনো কাঠের শব্দ হয়। ছাদে কিছু বাদুড় বাসা করেছে, ওরাও রাতের বেলা ওড়াউড়ি করে, তারই শব্দ হয়। না না, ঠিক আছে, আমরা শিক্ষিত মানুষ বেশি, ভূত অপদেবতা এসবে একদমই বিশ্বাস করি না। কিন্তু বাড়িটা আসলে কোনোদিনই একা ছিলই না। রাত এখন অনেক, দূরে শেয়াল ডাকছে। মল্লিক পরিবার খেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ। দোতলার ঘরের এক কোণে হ্যারিকেনের আলো কমিয়ে রাখা রয়েছে।
হঠাৎই ধূপ ধূপ করে উপরের ছাদে পায়ের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে ঝুমার ঘুম ভেঙে যায়। বাবা, ও বাবা, বলছি চাঁদে চাঁদে কেউ একটা হাঁটছে। ও বাবা, বাবা। ঝুমার ডাকাডাকিতে হরিদাসেরও ঘুম ভাঙে। আরে ও কিছু না, মনে হয় ইঁদুর টিঁদুর হবে আর কি, বেজি বা নেউলো হতে পারে। এই তুমি ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। এইবারে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনতে পাওয়া যায়। সুবর্ণারও ঘুম পাতলা হয়ে এসেছিল। সে উঠে বসে। ইঁদুর, বেজি, নেউলে এত ভারী জিনিস টানে? দাঁড়াও, আমি দেখছি। হরিদাস হ্যারিকেন নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে ছাদের উপর ওঠে। এক পা করে সাবধানে উপরে উঠে দেখে একটা পুরনো কাঠের দোলনা ছাদের উপর বসানো। বাতাসে দুলছে মনে হচ্ছে, কিন্তু হাওয়া কোথায়? এখন তো চারিদিকে খুব গরম। দোলনাটা হঠাৎ দুলতে দুলতে থেমে যায়। হরিদাস খানিকক্ষণ অপেক্ষা করে, কোনো নতুন কিছু দেখতে ও শুনতে না পেয়ে পিছন ফিরে সিঁড়ির দিকে এগোয়। ঠিক তখনই হরিদাস পিছন ঘুরে তাকায়, কিন্তু কেউ কোথাও নেই। সে বুঝতে পারে না সে ঠিক শুনল নাকি সবটাই তার কল্পনা। আরো খানিকক্ষণ অপেক্ষা করে হরিদাস আবার ছাদের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নেমে আসে। কি গো, কি দেখলে? কই কিছুই তো দেখলাম না, শুধু একটা দোলনা দেখলাম, ওই ছাদে হাওয়ায় দুলছে আর কি। দোলনা? হ্যাঁ গো, আর আর কি? ও কিছু না, বাদ দাও তো, অনেক রাত হয়েছে, চলো এখন ঘুমাও। তীব্র রোদ পড়েছে উঠোনে। হালকা বাতাসে শুকনো পাতা উঠছে। পুরনো বাড়ির দেওয়ালে রোদের ছায়া পড়েছে। বাড়িতে কেউ নেই। ঝুমা একা দালানে বল নিয়ে খেলছে। তার হাসির শব্দ ফাঁকা বাড়ির ভেতর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। বলটা হঠাৎ মাঝপথে শূন্যে থেমে যায়, যেন মনে হয় কেউ মাঝপথে বলটা ধরে রেখেছে। তারপরেই মনে হলো বলটা কেউ ছুঁড়ে দিল, আর বলটা গড়িয়ে গড়িয়ে সিঁড়ির তলায় অন্ধকার স্টোর রুমে চলে যায়।
কে? আমার সাথে খেলবি? তুমি এখানে থাকো, আমি তো তোমাকে আগে দেখিনি। আমি অনেক দিন ধরে আছি, তুই একা খেলছিস তাই ভাবলাম নাকি। তোমার নাম কি? আমার নাম নাম তো ভুলে গেছি। নাম ভুলে গেছো? নাম কি ভুলে যাই নাকি নিজের? যখন অনেক দিন কেউ ডাকে না, তখন নিজের নামও আর মনে পড়ে না। তুমি কোথায় থাকো? এই বাড়িতেই? ওই উপরে। ঝুমা আবার সামনে তাকায়, কিন্তু মেয়েটি আর নেই। কোথায় গেল? তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? শুনছো? কোথায় গেলে? এখানেই তো ছিল, কোথায় গেল? কোথাও কোনো উত্তর নেই। দূরে কোথাও দরজা ধড়াম করে বন্ধ করার আওয়াজ হলো। ঝুমা কেঁপে উঠল। উপরে থাকে বললো? সত্যি তাহলে কেউ উপরে আছে নাকি? বলটা হাতে নিয়ে ঝুমা সিঁড়ির দিকে এগোলো। সিঁড়ি বেয়ে সোজা ছাদে গেল দেখতে যে মেয়েটি আছে কিনা, কিন্তু ছাদ তো ফাঁকা, শুধু দোলনাটা ধীরে ধীরে দুলছে। তুমি কি এখানে আছো? আমি খুঁজতে এসেছি তোমাকে। তুমি কি আছো এখানে? তুমি কি আছো? আমি খুঁজতে এসেছি তোমাকে। তুমি কি আছো? কই কেন নেই তো? কোথায় চলে গেছিলে তুমি? আমি কখন থেকে তোমাকে খুঁজছি তো। মেয়েটি কোনো কথা না বলে হঠাৎ হাত থেকে পুতুলটা ছুঁড়ে ফেলে দিল। ঝুমা সেটা দেখে পুতুলটা ধরতে গেল, আর আচমকা ঝুমার পা গেল পিছলে। রক্তাক্ত ঝুমা সিঁড়ির তলায় পড়ে রইল অজ্ঞান হয়ে। কেউ জানতেও পারল না। ঘরের আলো ম্লান, জানলার ফাঁক দিয়ে হালকা হাওয়া ঢুকছে। খাটের উপর শুয়ে আছে ঝুমা। ওর জ্বর এসেছে, মাথায় 3টে সেলাই পড়েছে। কি বিপদ বলো দেখি। এখন কেমন আছে ঝুমামা? এখন একটু ভালো আছে, তবে গায়ের জ্বরটা কমেনি। আসলে মাথা ফেটে গিয়ে 3-4টে সেলাই করতে হয়েছে, তো তার জন্যই ওর জ্বরটা এসেছে। ঈশ্বরের কাছে কামনা করিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু বৌমা, এসব হলো কি করে? কি করে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো কাজ সেরে স্নান করতে গেছিলাম, ঝুমা বল নিয়ে একা খেলা করছিল।
ও হঠাৎ ছাদে গেলই বা কেন, আর সেখান থেকে সিঁড়ি দিয়ে পড়েই বা গেল কি করে, সেটাও বুঝতে পারলাম না। কিছু বলতেও পারছে না বেচারি ভালো করে। আসলে বৌমা, এই বাড়িতে ঠিক ভালো নয়, বাড়ির বাস্তুও ঠিক নেই। এ কি বলছেন কাকাবাবু? আমি 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 তো কিছুই জানি না এসব বিষয়ে। আসলে আমাদের হরিদাসবাবু এসবে বিশ্বাস করে না, তো তার জন্য আমি আর কিছু বলিনি। ও বিশ্বাস করুক বা না করুক, আপনি আমাকে সবটা খুলে বলুন তো কাকাবাবু। বলছি, প্রায় 30 বছর আগের কথা। আমি তখন যুবক। তখন এই বাড়ি জমিদার নীলকান্ত রায়ের ছিল। তার এক মেয়ে ছিল, বড় আদরের মেয়ে, মাধবী। তবে অদ্ভুত স্বভাবের ছিল এই মাধবী। কারোর সাথে মিশত না, একা একা খেলতো, একা একাই কাদের সাথে কথা বলতো। কেউ কেউ তাকে পাগলও বলতো। আর দোলনা ছিল তার সবচেয়ে প্রিয় খেলার জায়গা। দোলনা? ওই উঠোনের বড় আম গাছটা নিচে একটা কাঠের দোলনা ছিল। সে ঘন্টার পর ঘন্টা ওখানে দুলতো। কারো ডাক শুনতো না, কারো কোনো কথাও শুনতো না। তারপর? কথাবার্তার মাঝেই হঠাৎ ঠক ঠক করে শব্দ শোনা গেল বাইরে। কেউ যেন কাঠের কিছু দিয়ে দেওয়ালে আঘাত করছে। মা মরা মেয়ে ছিল মাধবী। জমিদার বাবু তাকে চোখে হারাতেন, কিন্তু 3 দিনের জ্বরে জমিদার নীলকান্ত বাবু চোখ বুঝলেন। পিছনে পড়ে থাকলো তার আদরের মাধবী। জমিদার বাবু মারা যাওয়ার পরে যেখানে যত আত্মীয় স্বজন আছে এই বাড়িতে এসে জুটল। তারা জমিদার বাড়িতে আনন্দ উৎসব করতে লাগলো। কিন্তু মাধবী হয়ে গেল একা। দিন দিন শুকিয়ে যেতে লাগলো যেন। তারপর হঠাৎ একদিন ওকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। দোলনার দড়ি গলায় পেঁচানো। কি বিভৎস! আত্মহত্যা? কেউ কেউ তো বলে দুর্ঘটনা, কেউ বলে ওকে ঘরে আটকে রাখা হতো, ঠিক মতো খেতে দেওয়া হতো না, রাতের বেলা নাকি কাঁদতো। আসলে জমিদার বাড়িতে যারা এসেছিল তারা চেয়েছিল মাধবী আর না থাকুক। আমি ওই পথে যেতে আসতে শুনতে পেতাম কখনো চিৎকার করে বলছে, আমাকে খেতে দাও, খেলতে দাও। আহারে বাচ্চা মেয়েটা। মাধবী মারা যাওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজন জমিদার বাড়ি বিক্রি করে দিয়ে এদিক ওদিক চলে যায়। বাড়ি অনেকবার হাত বদল হয়ে যায়, কিন্তু কেউ এসে থাকতে পারে না। শেষবারের মতো যে বাড়ি কিনে সেও তোমাদেরকে ভাড়া দিয়ে এখান থেকে চলে যায়। আর মাধবীর প্রিয় দোলনাটার ঠিকানা হয় এই বাড়ির ছাদ। ঠিক এই সময় হঠাৎ ঘরের জানলাগুলো জোরে জোরে বন্ধ হতে আর খুলতে দেখা যায়। হ্যারিকেনের আলোটা দপদপ করতে থাকে। ঝুমা ঘুমের মধ্যেই কেঁপে ওঠে। আমাকে ডাকছে, আমাকে ডাকছে মা,
ও ও বলছে ওর সাথে খেলতে যেতে। মা কে 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 ডাকছে মা? কে কে আমাকে রাখছে। কে ডাকছে মা? কে ডাকছে? কেউ 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 নেই তো এখানে? কেউ নেই? স্বপ্ন দেখছিস মা? কি রে বল না। স্বপ্ন স্বপ্ন ডাকছে আমাকে, খেলতে যেতে বলছে। হঠাৎ খাটের নিচ থেকে খসখস শব্দ। গদাধর লণ্ঠন নিয়ে ঝুঁকে খাটের তলা পরীক্ষা করেন, কিন্তু কিছুই নেই। ঠিক তখনই দেখা যায় জানলার পাশে ছোট্ট একটা ছায়া। কে ওখানে? আমি বলেছিলাম এ বাড়ি ভাঙা ছিল বহু বছর, কারণ এই জন্য কেউ এখানে থাকতে পারে না। ঝুমা ইতিমধ্যে উঠে বসেছে। ওর চোখ দুটো রক্ত শূন্য, ফ্যাকাশে। তুমি এলে না, তাই আমি নিচে গেলাম। সুবর্ণা চিৎকার করে ওঠে, ল্যাম্পটাও নিভে যায়। এখন পুরো ঘর অন্ধকার, শুধু ছাদের ওপরে খুব দ্রুতভাবে দোলনা দুলছে, যেন কেউ আনন্দে দোলাচ্ছে দোলনাটা। ওগো শুনছো? এ বাড়ি ভালো নয়। আমি আর এ বাড়িতে এক মুহূর্ত আমার মেয়েকে নিয়ে থাকবো না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। আমি দরজার পাশ থেকে সবই শুনেছি, তবে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমার মেয়েটা বাঁচবে তো? কি বলছো বৌমা? মা হয়ে এমন কথা মুখে আনবে না কখনো। বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। আমি কাল সকালে এখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে এসেছি। আজকের রাতটা শুধু কোনো রকমে কাটাও। আজকে রাতে আমিও এখানেই থাকছি, তোমরা ভয় পেও না। সারাদিনের ক্লান্তিতে সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ সুবর্ণার ঘুম ভেঙে যায়। সে দেখে ঝুমা বকবক করছে, আর ঝুমার গায়ে হাত দিয়ে দেখে ঝুমার প্রচন্ড জ্বর বেড়েছে। ও আমাকে ডাকছে, ডাকছে আমাকে। ছাদে যেতে হবে আমায়, আমায় ছাদে যেতে হবে। আমি আর দোলনায় দোলখাবো। ওগো শুনছো? জমা কি বলছে দেখো না। আমার মেয়েটা যে কি হলো গো, সম্পূর্ণ হলো আমার মেয়েটার কি হলো। কিছু হবে না তোর মা, কিছু হবে না, কিছু হবে না তোর মা, কিছু হবে না। রাত বাড়ে, উপরে ছাদের দোলনার শব্দও বাড়ে। হঠাৎই ঝুমা চোখ খুলে যায়। একে একে সব জানলায় কে যেন ঘা মারতে শুরু করেছে। ল্যাম্পের শিখাও অদ্ভুত রং নিয়েছে, নীলচে রং, আর দেওয়ালের সাদা রঙের উপর ধীরে ধীরে লালচে দাগ ফুটতে শুরু করেছে। আর ছাদে দোলনা পাগলের মতো দুলছে, যেন ছিঁড়েই যাবে এবার। কাঠের সিঁড়ি কাঁপছে। ঝুমা এবার খাট থেকে নেমে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখ দুটো জ্বলছে তার, ঠোঁট ফ্যাকাশে, রক্ত শূন্য। আমি এখানে
প্লাস্টার ফেটে যায়। সেই ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিকৃত মুখ। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, ঘর ভরে যায় এক পচা গন্ধে। আরে আমরা তো কিছুই করিনি, তাহলে আমাদের মেয়েকে এত কষ্ট দিচ্ছ কেন? হ্যাঁ বল দেখিনি, এত কষ্ট কেন দিচ্ছ? বাবা আমাকে ফেলে চলে গেছে, সবাই আমাকে ফেলে চলে গেছে, ওরা আমাকে ঘরে বন্ধ করে রেখেছে। আমি খেলতে চেয়েছিলাম, আমি খেলতে চেয়েছিলাম। আমি বেরিয়ে যাবো, আমার কোনো খেলার সঙ্গে নেই। আমরা ভালো থাকবো, কেউ আমাদের মাঝে আসবে না, কেউ আমাদের মাঝে আসবে না। আমি কাউকে আসতে দেবো না, আমি শেষ করে দেবো, আমি শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। আমি আমি জানি না তুমি কে। আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। তোমার আত্মার শান্তির জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও তুমি। আমি ওকে নিয়ে যাবই, ওকে আমার ভালো লেগেছে। আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না। ওম নমঃ ভগবতে মা কালিকাयै নমঃ। ওম কালী কালী মহাকালী শ্মশানবাসিনী করলবদনী ত্রিনয়নী রুদ্ররূপিণী নমস্তুতে। ওম হ্রিং ক্লীং কালিকাयै নমঃ। खड्गधारा रक्तवर्णा श्मशानवासिनी भैरवी त्रिशूलधार चण्डीरूपे दुष्टशक्तिविनाशिनी। ओम नमः भगवते महाकालिकाय नमः। ओम काली काली महाकाली शरीर विनाशिनी स्वाहा स्वाहा स्वाहा। দোলনার শব্দ আরো তীব্র হয়েছে, মনে হচ্ছে দড়িটাই ছিঁড়ে যাবে এবার। হরিদাস হঠাৎ ছুটে বাইরে যায়, সিঁড়ি বেয়ে সোজা চলে যায় ছাদে। ঝোড়ো বাতাস একদমই নেই, তবু ছাদে যেন ঘূর্ণি হাওয়া। সে দোলনার কাঠ ধরে টান মারে, টান মারার সাথে সাথেই ঘরে মেয়েটার মুখ বিকৃত হয়ে যায়। তীব্র বেদনায় চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে সব থেমে যায়, দরজা নিজে থেকেই খুলে যায়, জানালার কপাটে গা মারা থেমে যায়, দেওয়ালের রক্তের দাগগুলো শুকিয়ে কালো হয়ে মিলিয়ে যায়। ভোরের আলো সবে আবছা হয়ে ফুটেছে। বাড়ির সদর দরজা খুলেছে। মল্লিক পরিবার ভাড়া বাড়ি ছাড়ছে। একে একে মালপত্র নিয়ে বেরোতে থাকে হরিদাস ও গদাধর। গরুর গাড়ির উপর একে একে জিনিস সাজাচ্ছে গদাধর আর হরিদাস। কেউই পিছন ফিরে তাকায় না। আমাকে ক্ষমা করে দিন বাবু। আমি সব জানতাম, কিন্তু বাড়ির মালিক আমাকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়েছিলেন, সেই জন্যই আমি কিছু বলতে পারিনি। আপনার কোনো দোষ নেই পিসি, সবটাই আমাদের ভাগ্য। আসলে
এত বড় বিপদ আমাদের ভাগ্যে লেখাই ছিল। এর থেকে বড় বিপদ যে ঘটেনি, আমাদের মেয়েটা যে রক্ষা পেয়েছে, এটাই অনেক। আমাকে ক্ষমা করুন বৌদিদি। ওরা ওরা মাধবীকে ওই ঘরেই আটকে রাখতো। জমিদার বাবু মারা যাওয়ার পর সব বদলে যায়। আমি আমি সব কথাই শুনেছিলাম বাড়ির মালিকের কাছ থেকে। শুধু পেটের দায়ে কাজ করতাম। পিসি, ও পিসি, এটা রাখুন আপনি। না না বাবু, আমাকে এইসব টাকা পয়সা দেবেন না, ও আমার দরকার নেই। পিসি, আপত্তি করবেন না, এই টাকাটা অন্তত রাখুন। আমরা চলে যাওয়ার পর অন্য কোনো কাজ দেখে নেবেন। ততদিন এই টাকাটায় আপনার চলে যাবে আশা করি। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব বাবু। শশী পিসি হাতে টাকাটা নিয়ে অঝোরে কেঁদে ফেলে। এলাম শশী পিসি, কাকা আসি। গরুর গাড়িতে উঠে ঝুমার পাশে গিয়ে বসে। গরুর গাড়ি ছেড়ে দেয়। গদাধর ও শশী পিসি মল্লিক পরিবারকে বিদায় জানায়। বাড়িটায় নতুন রং করা হয়েছে। রোদে ঝকঝক করছে ইমারত, যেন কিছুই ঘটেনি। নতুন এক পরিবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। নতুন ভাড়াটে তারা। রাত্রিবেলা বাচ্চা ছেলেটি দোলনায় বসে বসে কার সঙ্গে যেন কথা বলছে। আচ্ছা দিদি, তোমার নাম কি? আমার নাম তো মনে নেই। এই বাবু, কার সাথে কথা বলছিস? আয় শুতে আয়। মা ডাকছে। আচ্ছা দিদি, আজকে শুতে যাই, কালকে আবার খেলবো। গুড নাইট। জানো তো মা, দিদিটা না নিজের নাম জানে না।